এগুলি তো আপনার এই প্রতিষ্ঠানগুলিতে আলোচনার বিষয় বেশি। এর সবগুলিতে লাগে না আপনার অভিজ্ঞতা? লাগে তো। আপনি আপনি একটা ধরেন আপনার জেনারেটরটা কিংবা আপনার এসিটা, আপনি এটা কি রক্ষণাবেক্ষণ বা মেরামতের দায়িত্ব এমন কাউকে দিবেন যে কোনোদিন এই কাজটা করে নাই? দেবেন? এটা কি এমন যন্ত্র? কিন্তু বিশ্বের সবচেয়ে সফিস্টিকেটেড অ্যান্ড সবচেয়ে এক্সপেন্সিভ বা কস্টলি যন্ত্র হলো রাষ্ট্রযন্ত্র, স্টেট মেশিনারি। আপনার সেই যন্ত্র এটা খুব নেহায়েত বাধ্য না হইলে তো কেউ কোনো অ্যাপ্রেন্টিসকে দেবে না, শিক্ষানবিশকে দেবেন নাকি? ওই ব্যাপারে অভিজ্ঞতার কোনো দাম আছে? আরে ভাই, একমাত্র ছেলের বিয়ে করাইতে বা মেয়ের বিয়ে দেওয়ার সময় শুধু অভিজ্ঞতা দেখা হয়, তাই না? মেয়ের বিয়ে দেওয়ার সময় কেউ অভিজ্ঞতা দেখে যে ছেলে কয়টা বিয়ে করছে এর আগে? না, বিয়ে দেওয়ার সময় বা ছেলে বিয়ে করানোর সময় খোঁজ নেয় যে মেয়ে এর আগে কয়বার বিয়ে হয়েছে, তাই না? এই একটা ব্যাপারে অভিজ্ঞতা কেউ পছন্দ করে না, আর বাকি সব ব্যাপারে তো অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, লাগে অভিজ্ঞতা, তাই না? তো বাংলাদেশে যারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে এক বিএনপি ছাড়া তো আর কোনো দল নাই যার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। ইভেন যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করেও তাহলে তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তো ভিন্ন রকম, যদিও সম্ভাবনা আমি দেখি না, তারপরেও তো আমি বলি যে বিএনপি তার রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, তার কর্মকাণ্ড, আপনার গণতন্ত্রের কথা যদি বলি, এই বাংলাদেশে একদলীয় স্বৈর শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসছে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে পার্লামেন্টারি গভর্নমেন্ট নিয়ে আসছে আজকে চলে যাব, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছে, বলাতে পারি এরকম যদি ধরেন অসংখ্য দৃষ্টান্ত দেওয়া যাবে যে বাংলাদেশের গুণগত পরিবর্তন এবং সবচেয়ে বড় বড় সংস্কার সেই কারণেই বিএনপি সমর্থন পাওয়ার যোগ্য। এখানে আমার একজন সহকর্মী, আমাদের একজন বক্তা, উনি বলেছেন যে বিএনপি যে 1 কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলেছে, এটার কোনো স্পেসিফিক কোনো প্রস্তাব বলা হয়। দুটা পয়েন্ট আমি বলব। একটা হলো যে এই পরিমাণ বলার আগে আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, না চিন্তা করে বলি না। আমরা কথাটা বলেছি কিন্তু কর্মসংস্থান, আমরা চাকরি বলি না। চাকরি এত হওয়ার কোনো প্রশ্ন নাই, আমরা বলেছি কর্মসংস্থান। এবং আমি আপনাদের একটা দৃষ্টান্ত দিই যে আমরা যে কথাটা বলেছি এটার কোনো আমাদের কোনো এক্সাম্পল আছে কিনা। জিয়া রহমান সাহেব যখন দায়িত্ব নিয়েছিলেন, জিয়া রহমান সাহেব বিএনপির প্রতিষ্ঠাতা, যখন দায়িত্ব নিয়েছিলেন তখন দেশে প্রচুর বেকার ছিল, এবং এই বেকারদের কর্মসংস্থানের জন্য উনি কি করেছিলেন? উনি দেখেছিলেন যে অ্যাবসলিউট মেজরিটি বেকার হলো গ্রামের কৃষকদের সন্তান। তিনি কৃষি উন্নয়নের জন্য কাজ করলেন যাতে সেখানেই কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যেখানে কৃষকের সন্তানরা কাজের সুযোগ পায়। আপনি খাল নদী খননের কাজ করলেন, তিনি শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল এগুলোর ব্যবস্থা করলেন, এবং প্রচুর অনাবাদী জমিকে চাষের যোগ্য করলেন। 1 ফসল যেখানে হতো সেখানে 2 ফসলের ব্যবস্থা করলেন। এই কাজগুলি করার জন্য কি মানুষের দরকার হয় নাই? লোকের দরকার হয় নাই? যাদের দরকার হয়েছে তাদের কি কর্মসংস্থান হয় নাই? দেন উনি চিন্তা করলেন আর শুধু কৃষিতে তো সব লোককে অ্যাকোমোডেট করা যাবে না,
উনি শিল্পের কথা ভাবলেন যে যেখানে শ্রমিক হবে সেখানে কাজের ব্যবস্থা হবে। উনি খুঁজে বের করলেন যে এমন একটা সেক্টর দরকার, এমন একটা এলাকা দরকার যেখানে শ্রমিক বেশি লাগে কিন্তু দক্ষতা বা নৈপুণ্য বেশি লাগে না। আমি বললাম 3 দিন দেখা হয়েছে Skill অত বেশি লাগে না, এখানে সে কিন্তু লোক বেশি লাগে। গতকাল এটা হলো গার্মেন্টস শিল্প। হসপিটাল, তার আগের দিনও মিটিং। একটা গার্মেন্টস শিল্পে 2000, 4000, 5000 শ্রমিক লাগে। আমি ফোনে কিন্তু সেখানে যারা কাজ করবে তারা গ্রাম থেকে এসে 15 দিন, 20 দিন, 1 মাস, 1.5 মাস কাজ শিখে মেশিনে কাজ করা শুরু করে দিতে পারে। দিবা 1 মিনিট। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হল। আলমগীর তিনি আসসালামু আলাইকুম। দেশেই কর্মসংস্থানের জন্য বাংলাদেশ অপ্রচলিত পণ্য উৎপাদনের উদ্যোগ দিলেন, বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ। যেটার উৎপাদনগুলি শুরু হলো গ্রামে গঞ্জে। ওনার particular- এবং এই গ্রামে গ্রামে যে শিল্প, কুটির এবং ক্ষুদ্র শিল্প হলো, ওনার মনে হয় একটু সেখানে মানুষের যাতে যে উৎপাদন state বাড়ে আছে, সেখানে বিদ্যুৎ সরবরাহের চিন্তা মাথায় নিয়ে উনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করলেন। আজকে সারা দেশে বিদ্যুৎ কিন্তু পল্লী বিদ্যুতের মাধ্যমে যায়। মানে ওনার প্রস্তাব গেছে। গেল, তাতে অনেক কর্মসংস্থানের হলো ব্যবস্থা এবং সেই সময় অপ্রচলিত পণ্য রপ্তানি হয়েছে। দিয়ে রাখি, সুযোগ পাইলে দেখে। তিনি সমুদ্রে মাছ শিকারের উদ্যোগ নিলেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 2টা ট্রলার দিয়ে মাছ শিকার শুরু করলেন এবং বিদেশে রপ্তানি। বেঁচে থাকতেই 32টা ট্রলার হয়েছিল এবং 50 কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়েছিল সেই সময়। সরি, 50 কোটি ডলার। ঠিক আছে, ঠিক আছে। তো আপনি ভাবেন যে শুধু মাছ ধরা না, সেই মাছ প্রসেস করা, সেই মাছ এক্সপোর্ট করা, অনেক লোকের কর্মসংস্থান হয় নাই। তারপরে উনি বিবেচনা করলেন যে আমার দেশে সবার কর্মসংস্থান করা সম্ভব না,